আপনি কি কখনো ভেবেছেন যে আকাশের দিকে তাকিয়ে আমরা বিস্মিত হই, যে রংধনু আমাদের স্তব্ধ করে দেয়, যে সূর্য প্রতিদিন ওঠে, এই সব কিছুর পেছনে আসলে কি আছে? এগুলো কি সত্যি ম্যাজিক, নাকি এর চেয়েও গভীর আরও বিস্ময়কর কিছু? আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা প্রবেশ করছি এক ভিন্ন ধরনের জাদুর জগতে, যেখানে কোনো অতিপ্রাকৃত গল্প নেই, কিন্তু আছে বাস্তবতার সবচেয়ে আশ্চর্য ব্যাখ্যা। দ্য ম্যাজিক অফ রিয়েলিটি, লেখক রিচার্ড ডকিন্স। এই বই আমাদের শেখায় বাস্তবতাই সবচেয়ে বড় জাদু। বিজ্ঞান কোনো শুষ্ক তথ্য নয়, এটা বিস্ময়ের ভাষা। আর প্রশ্ন করা মানুষের সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। এই ভিডিওতে আপনি শুনবেন কিভাবে পৃথিবী কাজ করে, কিভাবে জীবন শুরু হয়েছে, কেন প্রকৃতি এত বৈচিত্র্যময়, আর আমরা এই বিশাল মহাবিশ্বে কোথায় দাঁড়িয়ে আছি। কিন্তু একটা সতর্কতা আছে, এই যাত্রা আপনাকে স্বস্তি দেবে না সবসময়, কারণ এখানে কোনো সহজ উত্তর নেই, আছে গভীর প্রশ্ন। এখন আমরা প্রবেশ করতে চলেছি ম্যাজিক ছেড়ে রিয়েলিটিকে বুঝতে। চলুন শুরু করা যাক এমন একটি অনুসন্ধান যেখানে প্রতিটি প্রশ্ন আপনাকে একটু একটু করে সত্যের কাছাকাছি নিয়ে যাবে। চ্যাপ্টার 1, হোয়াট ইজ রিয়েলিটি, হোয়াট ইজ ম্যাজিক। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছেন, বাস্তবতা আসলে কি? আমরা যা দেখি, যা শুনি, যা অনুভব করি, আমরা ধরে নিই সেটাই বাস্তব, কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় আমাদের ইন্দ্রিয়গুলো বাস্তবতার সম্পূর্ণ ছবি দেয় না, শুধু একটি সীমিত সংস্করণ তুলে ধরে। তাহলে বাস্তবতা কি শুধু আমাদের উপলব্ধি, নাকি এর পেছনে আছে আরও গভীর লুকোনো সত্য? দ্য ম্যাজিক অব রিয়েলিটি বইয়ে রিচার্ড ডকিন্স একটি গুরুত্বপূর্ণ পার্থক্য করেন। ম্যাজিকের দুই ধরনের অর্থ আছে। প্রথমটি সুপারন্যাচারাল ম্যাজিক, যেখানে বলা হয় কোনো ঘটনা ঘটেছে এমন শক্তির কারণে যার কোনো প্রমাণ নেই, কোনো পরীক্ষাযোগ্য ব্যাখ্যা নেই। এবং দ্বিতীয়টি হলো পোয়েটিক অর ন্যাচারাল ম্যাজিক, যেখানে আমরা বাস্তবতার গভীরতা বুঝে বিস্মিত হই। যেমন একটি রংধনু কিভাবে তৈরি হয়, একটি তারকা কিভাবে জ্বলে, বা একটি কোষ কিভাবে জীবনের জন্ম দেয়। এখন প্রশ্ন হলো, কোনটা আসল ম্যাজিক? ডকিন্স বলেছেন, অজানাকে অলৌকিক বলে থামিয়ে দেওয়া সহজ, কিন্তু বিজ্ঞান যা করে তা হলো প্রশ্ন চালিয়ে যাওয়া। যখন আপনি জানেন রংধনু আসলে আলোর প্রতিসরণ, তখন কি এর সৌন্দর্য কমে যায়? না, বরং আপনি আরও গভীরভাবে বিস্মিত হন, কারণ তখন আপনি শুধু দেখেন না, আপনি বোঝেন। বাস্তবতা কোনো গল্প নয়, এটি একটি প্রক্রিয়া, যেখানে প্রতিটি ঘটনার পেছনে কারণ আছে, এবং সেই কারণগুলো খুঁজে বের করাই বিজ্ঞানের কাজ। এখানে আসে একটি গুরুত্বপূর্ণ ধারণা, রিয়েলিটি ডাজেন্ট নিড ডেকোরেশন, ইট এক্সপ্লেইনস ইটসেলফ। এই অধ্যায় আমাদের সামনে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমরা কি অজানাকে রহস্য হিসেবে রেখে দিতে চাই, নাকি তা বুঝতে চাই? আমরা কি গল্পে সন্তুষ্ট, নাকি সত্যের খোঁজে অস্বস্তি মেনে নিতে প্রস্তুত? মনে রাখবেন, ম্যাজিক যদি প্রশ্ন থামিয়ে দেয় তাহলে তা জ্ঞানকে সীমাবদ্ধ করে, কিন্তু রিয়েলিটি আপনাকে বাধ্য করে জানতে, বুঝতে আর এগিয়ে যেতে। এবং সম্ভবত এই বাস্তবতাই সবচেয়ে বড় জাদু। চ্যাপ্টার 2, হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন। একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন, প্রথম মানুষটা কে ছিল? আমরা প্রায় ভাবি কোনো একদিন হঠাৎ করেই একটি অমানুষ থেকে জন্ম নিল প্রথম মানুষ, কিন্তু বাস্তবতা এতটা নাটকীয় নয়। রিচার্ড ডকিন্স দেখান কোনো ফার্স্ট হিউম্যান আসলে ছিল না। কিন্তু কেন? কারণ বিবর্তন কাজ করে খুব ধীরে, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে, হাজার লাখ কোটি বছরের ধারাবাহিকতায়। ভাবুন, আপনি, আপনার বাবা মা, তাদের বাবা মা, এইভাবে যদি পেছনে যেতে থাকেন, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কি হঠাৎ মানুষ বদলে অমানুষ হয়ে যাবে? না, কারণ প্রতিটি প্রজন্মই তার আগের প্রজন্মের মতোই প্রায় একই রকম। এই ধারাবাহিকতাকে বলে গ্র্যাজুয়ালিজম, অর্থাৎ
বড় পরিবর্তন আসে অসংখ্য ছোট পরিবর্তনের জমা থেকে। তাহলে মানুষ কিভাবে এলো? আমরা এসেছি পূর্বপুরুষদের একটি দীর্ঘ শৃঙ্খল থেকে, যেখানে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে প্রথম মানুষ তৈরি হয়নি, বরং ধীরে ধীরে আমাদের বৈশিষ্ট্যগুলো গড়ে উঠেছে। যেমন 2 পায়ে হাঁটা, বড় মস্তিষ্ক, ভাষা ব্যবহার করার ক্ষমতা। এই পরিবর্তনগুলো একদিনে হয়নি, এগুলো এসেছে প্রাকৃতিক নির্বাচন এর মাধ্যমে। এখানে একটি মজার চিন্তা আছে। আপনি যদি আপনার বহু পুরনো পূর্বপুরুষদের সাথে দেখা করতে পারতেন, তাহলে হয়তো তাদেরকে মানুষ বলতেন না, কিন্তু তার সন্তানকে আপনি মানুষই বলতেন। আর তার সন্তানও এইভাবে। কোথাও কোনো লাইন নেই, শুধু একটি ধীর বদলে যাওয়ার গল্প। তাহলে প্রশ্নটা বদলে যায়, প্রথম মানুষ কে? এটা নয়, মানুষ হয়ে ওঠার প্রক্রিয়া কিভাবে ঘটেছে। মনে রাখবেন, প্রকৃতি হঠাৎ করে কিছু তৈরি করে না, এটি তৈরি করে ধাপে ধাপে, সময় নিয়ে। আর এই ধীর নিঃশব্দ পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের সবচেয়ে গভীর প্রশ্ন। তাহলে বলুন, আপনি কি একটি নির্দিষ্ট শুরু খুঁজছেন, নাকি একটি চলমান প্রক্রিয়াকে বুঝতে প্রস্তুত? চ্যাপ্টার 3, Why there are so many different kinds of animal। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে এত ধরনের প্রাণী কেন? একদিকে ক্ষুদ্র ব্যাকটেরিয়া, অন্যদিকে বিশাল তিমি, আবার কোথাও রঙিন পাখি, বিষাক্ত সাপ। এই বৈচিত্র্যের শেষ কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হয় একটি মৌলিক ধারণার কাছে, বিবর্তন। রিচার্ড ডকিন্স ব্যাখ্যা করেন, এই অসংখ্য প্রাণী একদিনে তৈরি হয়নি, এগুলো এসেছে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে, দীর্ঘ সময় ধরে পরিবর্তনের মাধ্যমে। কিন্তু একটি প্রজাতি কিভাবে অনেকগুলোতে ভাগ হয়ে যায়? এখানে কাজ করে একটি প্রক্রিয়া, প্রাকৃতিক নির্বাচন। ধরুন, একটি প্রাণীর ছোট্ট একটি পরিবর্তন হলো, যা তাকে তার পরিবেশে একটু বেশি টিকে থাকতে সাহায্য করে। সে বেঁচে থাকবে বেশি, বেশি প্রজনন করবে, তার বৈশিষ্ট্য ছড়িয়ে পড়বে। এভাবেই ছোট ছোট পরিবর্তন জমতে জমতে একসময় একটি নতুন প্রজাতির জন্ম দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পরিবেশ। একটি প্রাণী যদি জঙ্গলে থাকে, তার বৈশিষ্ট্য হবে আলাদা। একই প্রজাতি যদি মরুভূমিতে যায়, তার পরিবর্তন হবে অন্যরকম। এইভাবে ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন অভিযোজন, ভিন্ন ভিন্ন প্রজাতি। একে বলে স্পেসিয়েশন, অর্থাৎ নতুন প্রজাতির উদ্ভব। এখানে একটা গভীর সত্য লুকিয়ে আছে। প্রকৃতি কোনো ডিজাইন করে না, এটি নির্বাচন করে। অর্থাৎ যা টিকে থাকতে পারে সেটাই থাকে, যা পারে না তা হারিয়ে যায়। কোনো পরিকল্পিত সৌন্দর্য নয়, বরং টিকে থাকার সংগ্রামই তৈরি করেছে এই বৈচিত্র্য। তাহলে একটি ময়ূরের রঙিন পালক, একটি বাঘের ডোরা, একটি পাখির ডানা, এগুলো কি ইচ্ছাকৃত ডিজাইন? না, এগুলো হলো কোটি কোটি বছরের পরীক্ষার ফল, যেখানে প্রকৃতি বারবার চেষ্টা করেছে, যা কাজ করেছে তা রেখে দিয়েছে। এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি কি এই বৈচিত্র্যকে ডিজাইন হিসেবে দেখেন, নাকি একটি দীর্ঘ, অন্ধ কিন্তু কার্যকর প্রক্রিয়ার ফল হিসেবে? মনে রাখবেন, এই অসংখ্য প্রাণীর গল্প আসলে একটি গল্প, ধীরে ধীরে বদলে যাওয়া জীবনের। চ্যাপ্টার 4, হোয়াট আর থিংস মেড অফ। একটু থামুন, চারিপাশে তাকান। আপনার হাত, আপনার ফোন, বাতাস, পানি, এগুলো সব কিসে তৈরি? দেখতে ভিন্ন হলেও একটি গভীর সত্য আছে, সব কিছুই তৈরি খুব ছোট্ট কণিকা দিয়ে। রিচার্ড ডকিন্স আমাদের নিয়ে যান সেই অদৃশ্য জগতে, যেখানে আছে পরমাণু। পরমাণু এত ছোট যে আমরা চোখে দেখতে পারি না, কিন্তু এই ক্ষুদ্র কণিকাগুলোই মিলে তৈরি করে সব কিছু। আরও গভীরে গেলে এই পরমাণুর ভেতরেও আছে আরও ছোট কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো একসাথে মিলে তৈরি করে মলিকিউল, যা দিয়ে গড়ে ওঠে পানি, বায়ু, এমনকি আমাদের শরীর। একটা অসাধারণ উপলব্ধি এখানে। আপনি আসলে কঠিন কিছু নন, আপনি মূলত ফাঁকা জায়গা আর শক্তির এক জটিল বিন্যাস। বিজ্ঞান বলছে একটি পরমাণুর
বেশিরভাগ অংশই ফাঁকা। তাহলে আমরা এত সলিড অনুভব করি কেন? কারণ পরমাণুগুলোর মধ্যে থাকা শক্তি ও বল আমাদের সেই কঠিন অনুভূতি দেয়। আরেকটি বিস্ময়কর সত্য, আপনার শরীরের প্রতিটি পরমাণু কখনো না কখনো ছিল কোনো তারার ভেতরে, অর্থাৎ আমরা সবাই স্টারডাস্ট। এই ধারণাটি এসেছে পারমাণবিক গঠন ও নক্ষত্রে উপাদান সৃষ্টি এর মাধ্যমে। তারার ভেতরে তৈরি হওয়া উপাদানগুলো বিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে পড়ে মহাবিশ্বে, আর সেখান থেকেই তৈরি হয়েছে পৃথিবী এবং আমরা। তাহলে আপনি শুধু একজন মানুষ নন, আপনি একটি মহাজাগতিক ইতিহাসের অংশ। এখন একটি প্রশ্ন, আপনি কি নিজেকে শুধু একটি শরীর হিসেবে দেখেন, নাকি একটি চলমান মহাবিশ্বের অংশ হিসেবে? মনে রাখবেন, আমরা যা কিছু দেখি, স্পর্শ করি, সব কিছুই তৈরি একই মৌলিক কণিকা দিয়ে। ভিন্নতা শুধু বিন্যাসে, আর সেই বিন্যাসই তৈরি করে এই অসীম বৈচিত্র্যময় বাস্তবতা। চ্যাপ্টার 5, হোয়াই ডু উই হ্যাভ নাইট অ্যান্ড ডে, উইন্টার অ্যান্ড সামার। প্রতিদিন সূর্য ওঠে, আবার ডুবে যায়, শীত আসে, গ্রীষ্ম আসে, কিন্তু কেন? অনেক প্রাচীন গল্পে বলা হতো এগুলো কোনো দেবতার ইচ্ছা অথবা আকাশের রহস্যময় শক্তির কাজ। কিন্তু বিজ্ঞান আমাদের দেয় এক সরল প্রমাণভিত্তিক ব্যাখ্যা। রিচার্ড ডকিন্স দেখান দিন রাত ও ঋতুর পরিবর্তন আসলে পৃথিবীর গতির ফল। প্রথমে আসি দিন ও রাত। পৃথিবী নিজের অক্ষে ঘোরে, এটাকে বলে ঘূর্ণন। প্রায় 24 ঘন্টায় একবার ঘোরে। যখন পৃথিবীর একটি অংশ সূর্যের দিকে থাকে সেখানে দিন, আর যখন বিপরীত দিকে যায় সেখানে রাত। এখানে কোনো রহস্য নেই, শুধু একটি ঘূর্ণায়মান গ্রহ। এবার আসি শীত ও গ্রীষ্ম, ঋতু পরিবর্তন। অনেকে মনে করেন সূর্য থেকে দূরে গেলে শীত, কাছে এলে গরম, কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। আসল কারণ হলো পৃথিবীর অক্ষ হেলে আসে প্রায় 23.5 ডিগ্রি। এটাকে বলে অ্যাক্সিয়াল টিল্ট। পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে, একসময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, তখন গ্রীষ্ম। অন্য সময় দূরে থাকে, তখন শীত। অর্থাৎ সূর্যের আলো কতটা সরাসরি পড়ছে সেটাই নির্ধারণ করে ঋতু। এখানে আরেকটি গতি কাজ করছে, পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরা, যাকে বলে পরিক্রমণ। একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি, আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা, দিন রাত, শীত গ্রীষ্ম সবই আসলে মহাজাগতিক গতির ফল। কোনো ইচ্ছাকৃত নিয়ন্ত্রণ নয়, বরং নির্দিষ্ট নিয়মে চলা একটি সিস্টেম। আপনি এখন যেখানে আছেন সেটি স্থির মনে হলেও বাস্তবে আপনি একটি ঘূর্ণায়মান গ্রহের ওপর দাঁড়িয়ে, যা আবার সূর্যের চারিপাশে ছুটে চলেছে। এখন একটি প্রশ্ন, আপনি কি এই পরিবর্তনগুলোকে শুধুমাত্র অভ্যাস হিসেবে দেখেন, নাকি একটি বিশাল নির্ভুল মহাজাগতিক নৃত্যের অংশ হিসেবে? মনে রাখবেন, প্রকৃতি রহস্যময় হতে পারে, কিন্তু তার ব্যাখ্যা অবিশ্বাস্যভাবে সুন্দর ও সরল। চ্যাপ্টার 6, হোয়াট ইজ দ্য সান। প্রতিদিন আমরা সূর্যকে দেখি, আলো দেয়, তাপ দেয়, জীবন চালিয়ে রাখে, কিন্তু প্রশ্নটা খুব সরল, সূর্য আসলে কি? প্রাচীন কাহিনীতে সূর্যকে ভাবা হতো দেবতা। কেউ বলতো আগুনের রথ, কেউ বলতো আকাশের চোখ, কিন্তু বিজ্ঞান আমাদের দেখায় এক ভিন্ন বাস্তবতা। রিচার্ড ডকিন্স বলেন, সূর্য কোনো দেবতা নয়, এটি একটি নক্ষত্র, অর্থাৎ একটি বিশাল গ্যাসের বল, যার ভেতরে চলছে শক্তির অসাধারণ প্রক্রিয়া। সূর্যের মূল উপাদান হলো হাইড্রোজেন ও হিলিয়াম। এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় কোটি ডিগ্রি সেলসিয়াস, এত বেশি যে সেখানে ঘটে একটি মৌলিক প্রক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন। এখানে ছোট হাইড্রোজেন পরমাণু মিলে তৈরি করে হিলিয়াম, আর এই প্রক্রিয়ায় মুক্তি পায় বিপুল পরিমাণ শক্তি। সেই শক্তি আলো হয়ে পৌঁছে আমাদের কাছে, সেই শক্তি তাপ হয়ে রাখে পৃথিবীকে জীবনের উপযোগী। একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি, সূর্য জ্বলছে না আগুনের মতো, এটি একটি নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। আরও বিস্ময়কর ব্যাপার, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 8 মিনিট, অর্থাৎ
আপনি যে সূর্যকে এখন দেখছেন সেটি আসলে 8 মিনিট আগের সূর্য। এই সূর্যই তৈরি করেছে আবহাওয়া, জলচক্র, উদ্ভিদের শক্তি উৎপাদন এবং শেষ পর্যন্ত আমাদের মস্তিষ্ক। একই অর্থে আমরা সূর্যের শক্তিরই রূপান্তর। এখন একটি প্রশ্ন, আপনি কি সূর্যকে শুধু আকাশের একটি আলো হিসেবে দেখেন, নাকি একটি বিশাল পারমাণবিক শক্তি কেন্দ্র যার উপর নির্ভর করছে পুরো জীবন? মনে রাখবেন, সূর্য কোনো রহস্যময় দেবতা নয়, কিন্তু তার বাস্তবতা যে কোনো কল্পকাহিনীর থেকেও বেশি বিস্ময়কর। চ্যাপ্টার 7, হোয়াট ইজ এ রেইনবো। বৃষ্টির পর আকাশে হঠাৎ দেখা যায় রঙিন এক বাঁকা রেখা, রংধনু। কিন্তু এটা কি সত্যি আকাশে ঝুলে থাকা কোনো বস্তু, নাকি এটি শুধু আমাদের চোখের এক অভিজ্ঞতা? অনেক পুরনো কাহিনীতে রংধনুকে বলা হয়েছে দেবতার বার্তা অথবা স্বর্গের সেতু। কিন্তু বিজ্ঞান কি বলে? রিচার্ড ডকিন্স ব্যাখ্যা করেন, রংধনু আসলে আলো ও পানির খেলার ফল। সূর্যের সাদা আলো আসলে একরঙা নয়, এর ভেতরে লুকিয়ে আছে বহু রং। যখন সূর্যের আলো বৃষ্টির পানির ফোঁটার মধ্যে প্রবেশ করে, তখন ঘটে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, প্রতিসরণ। আলো বাঁক নেয়, তারপর ফোঁটার ভেতরে প্রতিফলিত হয়, আবার বের হওয়ার সময় আবার বাঁক নেয়। এই পুরো প্রক্রিয়ায় সাদা আলো ভেঙে যায় বিভিন্ন রঙে। এটাকে বলে ডিসপারশন। এভাবেই তৈরি হয় লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি। কিন্তু একটা গভীর সত্য এখানে আছে, রংধনু কোনো বস্তু নয়। আপনি এটি ছুঁতে পারবেন না, কারণ এটি নির্ভর করে সূর্যের অবস্থান, পানির ফোঁটার অবস্থান এবং আপনার চোখের অবস্থানের ওপর। অর্থাৎ প্রত্যেক মানুষ নিজের নিজস্ব রংধনু দেখে। আপনি যদি একটু স্থান পরিবর্তন করেন, রংধনুও বদলে যায়। একটা অসাধারণ উপলব্ধি। প্রকৃতির সৌন্দর্য অনেক সময় কোনো বাস্তব বস্তু নয়, বরং একটি প্রক্রিয়ার ফল। এখন একটি প্রশ্ন, আপনি কি রংধনুকে একটি রহস্যময় সেতু হিসেবে দেখেন, নাকি আলো ও পদার্থবিজ্ঞানের নিখুঁত সমন্বয় হিসেবে? মনে রাখবেন, রংধনু হয়তো ধরার মতো কিছু নয়, কিন্তু এটি আমাদের শেখায় বাস্তবতার ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে সুন্দর ম্যাজিক। চ্যাপ্টার 8, ওয়েন অ্যান্ড হাউ ডিড এভরিথিং বিগিন। সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, সব কিছুর শুরু কখন আর কিভাবে? এই প্রশ্নের উত্তরে মানুষ হাজার হাজার বছর ধরে গল্প বানিয়েছে। কেউ বলেছে দেবতার সৃষ্টি, কেউ বলেছে কোনো মহাজাগতিক ইচ্ছা, কিন্তু বিজ্ঞান এখানে দেয় একটি প্রমাণভিত্তিক ব্যাখ্যা। রিচার্ড ডকিন্স আমাদের নিয়ে যান সেই শুরুতে, প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। এই ঘটনাকে বলা হয় বিগ ব্যাং। এটি কোনো বিস্ফোরণ নয় যা কোনো শূন্য জায়গায় ঘটেছিল, বরং স্থান এবং সময় নিজেই শুরু হয়েছিল এই ঘটনায়। শুরুতে মহাবিশ্ব ছিল অত্যন্ত গরম, ঘন এবং ছোট। তারপর এটি দ্রুত প্রসারিত হতে শুরু করে। এই প্রসারণ এখনও চলছে, কিন্তু আমরা কিভাবে জানি এটা সত্য? দূরবর্তী গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। মহাবিশ্বে পাওয়া যায় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, একটি প্রাচীন তাপের ছাপ। এইসব প্রমাণ একত্রে বলে মহাবিশ্বের একটি শুরু ছিল। তারপর কি হলো? প্রথমে তৈরি হলো মৌলিক কণা, তারপর পরমাণু, তারপর নক্ষত্র, গ্যালাক্সি। নক্ষত্রের ভেতরে তৈরি হলো ভারী উপাদান, সেই উপাদান থেকে তৈরি হলো গ্রহ এবং শেষ পর্যন্ত জীবন। একটি গভীর উপলব্ধি এখানে, আমরা এই মহাবিশ্বের বাইরের কিছু নই, আমরা এই গল্পের একটি অংশ। আমাদের শরীরের প্রতিটি কণা সেই প্রাচীন বিস্তারের ইতিহাস বহন করে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিজ্ঞান এখনও সব প্রশ্নের উত্তর জানে না। বিগ ব্যাংয়ের আগে কী ছিল? কেন এই নিয়মগুলো? এই প্রশ্নগুলো এখনও খোলা। কিন্তু পার্থক্যটা হলো, বিজ্ঞান বলে আমি জানি না, তাই খুঁজছি। গল্প বলে আমরা জানি, আর প্রশ্ন বন্ধ। এখন একটি প্রশ্ন, আপনি কি একটি সহজ চূড়ান্ত উত্তর চান, নাকি একটি চলমান অনুসন্ধানের অংশ হতে চান?
মনে রাখবেন, মহাবিশ্বের শুরু হয়তো এক মুহূর্তে, কিন্তু সেটিকে বোঝার যাত্রা এখনও চলছে। চ্যাপ্টার 9, আর উই অ্যালোন? রাতের আকাশে তাকালে অসংখ্য তারা, কিন্তু প্রশ্নটা সহজ আর একই সঙ্গে অস্থির করে। আমরা কি একা? পৃথিবীর বাইরে কি কোথাও আর জীবন আছে, নাকি এই বিশাল মহাবিশ্বে শুধু আমরা? রিচার্ড ডকিন্স এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অবস্থান তুলে ধরেন। আমরা এখনও জানি না, কিন্তু এই না জানাটাই সৎ উত্তর। ভাবুন, আমাদের গ্যালাক্সিতেই আছে শত শত বিলিয়ন তারা, আর মহাবিশ্বে আছে বিলিয়ন গ্যালাক্সি। এই বিশালতার মধ্যে জীবন শুধু এক জায়গায়, এটা কি সম্ভব্য? সম্ভব। কিন্তু একাধিক জায়গায় জীবন থাকা তাও সমানভাবে সম্ভব্য। এখানে আসে একটি গুরুত্বপূর্ণ ধারণা, প্রবাবিলিটি। মহাবিশ্ব যত বড়, সম্ভাবনাও তত বাড়ে। কিন্তু সম্ভাবনা মানেই প্রমাণ নয়। আমরা এখন পর্যন্ত কোনো নিশ্চিত বহির্জাগতিক জীবনের প্রমাণ পাইনি। তাহলে আমরা একা, নাকি এখনও খুঁজে পাইনি? এখানে একটি গভীর বৈজ্ঞানিক সত্যতা আছে। নট নোয়িং ইজ বেটার দ্যান প্রিটেন্ডিং টু নো, অর্থাৎ জানার ভান করার চেয়ে না জানাটাই ভালো। এই প্রশ্ন শুধু বিজ্ঞান নয়, এটি আমাদের নিজেদের সম্পর্কেও। যদি আমরা একা হই, তাহলে আমাদের দায়িত্ব আরও বড়। আর যদি আমরা একা না হই, তাহলে আমরা এই মহাবিশ্বের একটি ছোট অংশ। এই দুই ক্ষেত্রেই আমাদের গুরুত্ব আছে, কিন্তু আমরা কেন্দ্র নই। এখন একটি প্রশ্ন, আপনি কি নিশ্চিত উত্তর চান, নাকি সৎভাবে না জানাকে গ্রহণ করতে প্রস্তুত? মনে রাখবেন, মহাবিশ্ব বিশাল, আমাদের জ্ঞান সীমিত, আর অনুসন্ধান এখনও চলছে। চ্যাপ্টার 10, হোয়াট ইজ অ্যান আর্থকোয়েক? আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করে মাটি কেঁপে উঠেছে? একটা অদৃশ্য শক্তি যেন পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছে। অনেক সংস্কৃতিতে একসময় ভাবা হতো পৃথিবী কোনো বিশাল প্রাণীর ওপর দাঁড়িয়ে আছে, আর সেই প্রাণী নড়াচড়া করলেই ভূমিকম্প হয়। কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি গভীর এবং বৈজ্ঞানিক। পৃথিবীর পৃষ্ঠ আসলে একটানা শক্ত স্তর নয়, এটি বিভক্ত আছে বিশাল বিশাল খণ্ডে, যাদের বলা হয় টেকটনিক প্লেটস। এই প্লেটগুলো ধীরে ধীরে নড়াচড়া করে, প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে। কখনো তারা একে অপরের সাথে ধাক্কা খায়, কখনো একে অপরের পাশ দিয়ে সরে যায়, আবার কখনো একে অপরের নিচে ঢুকে যায়। কিন্তু সমস্যা হয় যখন এই প্লেটগুলো আটকে যায়। তারা চলতে চায়, কিন্তু ঘর্ষণের কারণে আটকে থাকে। তখন শক্তি জমতে থাকে ধীরে ধীরে, বছরের পর বছর। আর যখন সেই চাপ সহ্যের সীমা ছাড়িয়ে যায়, হঠাৎ করে প্লেটগুলো সরে যায়। এই আকস্মিক মুক্ত শক্তি তৈরি করে ভূমিকম্প। এই কম্পন তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে মাটির নিচ থেকে ওপরের দিকে, চারিদিকে। তাই আপনি অনুভব করেন বাড়ি কাঁপছে, রাস্তা ফেটে যাচ্ছে, কখনো কখনো পুরো শহর ধ্বংস হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা আজ এই প্লেটগুলোর গতি পর্যবেক্ষণ করেন, ভূমিকম্পের কেন্দ্র নির্ণয় করেন এবং আগাম সতর্কতার চেষ্টা করেন। কিন্তু এখনও ঠিক কখন ভূমিকম্প হবে তা নির্ভুলভাবে বলা কঠিন। এই বাস্তবতা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। পৃথিবী একটি স্থির জায়গা নয়, এটি একটি গতিশীল, পরিবর্তনশীল গ্রহ, আর আমরা তার উপর বসবাসকারী ক্ষুদ্র যাত্রী। প্রশ্ন হচ্ছে, আমরা কি এই শক্তির ভয়েই থেমে থাকব, নাকি এর পেছনের নিয়মগুলো বুঝে নিজেদের আরও নিরাপদ করে তুলব? কারণ প্রকৃতি রহস্যময় হতে পারে, কিন্তু অজানা নয়, আর বিজ্ঞান এই অজানাকে ধীরে ধীরে ব্যাখ্যায় রূপ দেয়। চ্যাপ্টার 11, হোয়াই ডু ব্যাড থিংস হ্যাপেন? আপনি কি কখনো ভেবেছেন ভালো মানুষের সাথেই কেন খারাপ ঘটনা ঘটে? প্রাকৃতিক দুর্যোগ, রোগ, দুর্ঘটনা, এসব কি কোনো শাস্তি, নাকি নিছকই অন্যায়? অনেক গল্পে বলা হয় খারাপ কিছু ঘটে কারণ কেউ ভুল করেছে, অথবা কোনো অদৃশ্য শক্তি বিচার করছে।
কিন্তু বাস্তবতা এতটা ব্যক্তিগত নয়। প্রকৃতি কারো প্রতি পক্ষপাত করে না। এখানে কোনো নৈতিক বিচারক বসে নেই যে ঠিক করছে কে শাস্তি পাবে, কে পুরস্কার। ভূমিকম্প হয় কারণ টেকটনিক প্লেট সরে। রোগ হয় জীবাণু, ভাইরাস, জিনগত ত্রুটি বা পরিবেশের কারণে। দুর্ঘটনা ঘটে সম্ভাবনা ও পরিস্থিতির মিলনে। অর্থাৎ খারাপ ঘটনা কারো জন্য ঘটে না, এগুলো ঘটে কারণ পৃথিবী নির্দিষ্ট নিয়মে চলে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, আমাদের মস্তিষ্ক সব কিছুর মধ্যে কারণ খুঁজতে ভালোবাসে। আমরা ভাবতে চাই এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কিন্তু অনেক সময় কোনো উদ্দেশ্য থাকে না। একটি ঝড় জানে না আপনি কে, একটি ভাইরাসের কোনো নৈতিকতা নেই, একটি দুর্ঘটনা আপনার চরিত্র বিচার করে না। তাহলে প্রশ্ন আসে, এই নির্মম বাস্তবতায় ভালো কোথায়? উত্তরটা আসে মানুষের ভেতর থেকে। আমরা সহানুভূতি তৈরি করি, আমরা চিকিৎসা আবিষ্কার করি, আমরা দুর্যোগের পর একে অপরকে সাহায্য করি। অর্থাৎ প্রকৃতি নিরপেক্ষ, কিন্তু মানুষ হতে পারে মানবিক। এই অধ্যায় আমাদের একটি কঠিন কিন্তু সৎ সত্য শেখায়। খারাপ ঘটনা মহাবিশ্বের পরিকল্পনা নয়, এটি প্রাকৃতিক নিয়মের ফল। কিন্তু সেই বাস্তবতার মধ্যেই আমরা অর্থ তৈরি করি। প্রশ্নটা তাই বদলে যায়, কেন খারাপ ঘটনা ঘটে থেকে খারাপ ঘটনা ঘটার পর আমরা কি করি? কারণ ব্যথা হয়তো অনিবার্য, কিন্তু প্রতিক্রিয়া সেটা সম্পূর্ণ আমাদের হাতে। আপনি কি মনে করেন খারাপ ঘটনার পেছনে কোনো গভীর অর্থ থাকে, নাকি আমরা নিজেরাই সেই অর্থ তৈরি করি? চ্যাপ্টার 12, হোয়াট ইজ এ মিরাক্কেল? আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা ব্যাখ্যা করা কঠিন এবং মনে হয়েছে এটা তো অলৌকিক? অনেকেই বলেন মিরাক্কেল মানে এমন ঘটনা যা প্রকৃতির নিয়ম ভেঙে ঘটে, যেন কোনো অতিপ্রাকৃত শক্তি হস্তক্ষেপ করছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, প্রকৃতির নিয়ম কি ভাঙা সম্ভব? বিজ্ঞান বলছে প্রকৃতির নিয়ম সর্বত্র একইভাবে কাজ করে। পানি সবসময় নিচের দিকে গড়ায়, আগুনে জিনিস পড়ে, মধ্যাকর্ষণ সব কিছু টানে। এই নিয়মগুলো কখনো ছুটি নেয় না। তাহলে মিরাক্কেল বলে আমরা যা ভাবি সেগুলো আসলে কি? সাধারণত তিনটি কারণে আমরা কোনো ঘটনাকে মিরাক্কেল বলি। এক, আমরা পুরো তথ্য জানি না। অনেক সময় কোনো ঘটনা ব্যাখ্যা করতে পারি না, তাই সেটাকে অলৌকিক বলে দিই। দুই, অত্যন্ত বিরল ঘটনা। কিছু ঘটনা এতই অপ্রত্যাশিত যে মনে হয় এটা নিশ্চয়ই বিশেষ কিছু, কিন্তু অসম্ভব আর অত্যন্ত বিরল এক জিনিস নয়। তিন, কাকতালীয় মিল। মানুষের মস্তিষ্ক প্যাটার্ন খুঁজতে ভালোবাসে, তাই আমরা সম্পর্কহীন ঘটনাগুলোকেও অর্থপূর্ণ মনে করি। রিচার্ড ডকিন্স একটি গুরুত্বপূর্ণ পার্থক্য করেন, সুপারন্যাচারাল ম্যাজিক, যেখানে নিয়ম ভেঙে যায়, যার কোনো প্রমাণ নেই। পোয়েটিক অর ন্যাচারাল ম্যাজিক, যেখানে বাস্তবতাই এত বিস্ময়কর যে তা ম্যাজিক মনে হয়। ভাবুন, একটি রংধনু, একটি তারাভরা আকাশ, ডিএনএর জটিল গঠন, এই সব কিছুই কোনো নিয়ম ভাঙে না, তবুও এগুলো অসাধারণ। এই অধ্যায় আমাদের একটি গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। মিরাক্কেল মানে প্রকৃতির নিয়ম ভাঙা নয়, বরং প্রকৃতির নিয়ম নিজেই এত চমৎকার যে আমরা তাকে ঠিকভাবে বুঝতে পারিনি। প্রশ্নটা তাই দাঁড়ায়, আমরা কি অজানাকে অলৌকিক বলে থামিয়ে দেব, নাকি আরও গভীরে গিয়ে বুঝতে চেষ্টা করব কিভাবে এই বিস্ময়গুলো কাজ করে? কারণ বাস্তবতা হয়তো কল্পনার মতো নয়, কিন্তু সত্যিকারের বিস্ময় সবসময় বাস্তবতার ভেতরেই লুকিয়ে থাকে। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন বাস্তবতা, বিজ্ঞান ও বিস্ময়ের যুক্তিনিষ্ঠ অনুসন্ধান, দ্য ম্যাজিক অব রিয়েলিটি এর সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন শুধুমাত্র কথনিকাতে। এই দীর্ঘ যাত্রায় আমরা কোনো রহস্যকে ছোট করতে আসিনি, আমরা এসেছি তাকে বুঝতে। আমরা দেখেছি ম্যাজিক আসলে কি, আর বাস্তবতার ভেতরেই কতটা বিস্ময় লুকিয়ে আছে। জীবন কিভাবে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে,
আমাদের চারিপাশের জগৎ, পরমাণু থেকে নক্ষত্র কিভাবে নিয়ম মেনে কাজ করে, আর মহাবিশ্বের শুরু থেকে মানব অস্তিত্ব পর্যন্ত সব কিছুই ব্যাখ্যা করা যায় যদি আমরা প্রশ্ন করতে শিখি। এই বই আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়। অজানাকে অলৌকিক বলে থামিয়ে দেওয়া সহজ, কিন্তু ব্যাখ্যা খুঁজে পাওয়া সেটাই জ্ঞানের পথ। এই অনুসন্ধান আমাদের সামনে কয়েকটি গভীর প্রশ্ন রেখে যায়। আমরা কি সত্যি জানতে চাই, নাকি শুধু বিস্মিত হয়ে থাকতে চাই? আমরা কি উত্তর চাই, নাকি রহস্যকে অক্ষত রাখতে চাই? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কি বাস্তবতাকে যেমন তেমনভাবে গ্রহণ করতে প্রস্তুত? এই বই কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তবতার গল্প। আর সেই গল্প কল্পনার চেয়েও অনেক বেশি বিস্ময়কর। এটি দেখায় অজানাকে ভয় পাওয়ার কিছু নেই, প্রশ্ন করা সাহসের কাজ, আর বোঝার চেষ্টা করাই মানুষ হওয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আপনি যাই বিশ্বাস করুন, প্রমাণ, যুক্তি আর কৌতূহলকে কখনো ত্যাগ করবেন না, কারণ যে প্রশ্ন করতে জানে সেই সত্যের কাছাকাছি পৌঁছায়। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, ম্যাজিক কি বাস্তবতার ভেতরেই আছে, নাকি আমরা এখনও বুঝতে পারিনি? মনে রাখবেন, মানুষ গল্প বানায়, মানুষ ব্যাখ্যা খোঁজে, কিন্তু প্রশ্নের মাধ্যমেই মানুষ অজানাকে জ্ঞানে রূপ দেয়। ধন্যবাদ।